একজন জুলাই আহত নারায়ণগঞ্জে, সে এরকম গ্যাজেটভুক্ত হচ্ছে, তাকে আটকে রেখে মারধর করছে এনসিপির ছেলে পেলে। এনসিপি না করলে গ্যাজেটভুক্ত হতে পারবে না। এনসিপি না করলে এর প্রমাণ হলো যে সরকারি কোনো বরাদ্দও এনসিপি না করলে পাবেন। যা লুটপাট করছো না, বাংলাদেশের ইতিহাসে এরকম লুটপাট কখনো হয়নি। এরকম লুটপাট, এরকম ইতিহাস কখনো হয়নি যে একটা প্রিন্সিপালকে তার পদ থেকে সরায় দিয়ে আরেকজনকে আনার বিনিময়ে টাকা পয়সা নেওয়া এবং সেই প্রিন্সিপাল হার্ট অ্যাটাক করে। এরকম হয়নি। একটা ব্যাংকের এমডিকে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে দিয়ে, একটা সরকারি প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে গিয়ে আরেকজন নিয়ে আসে তাকে নিয়োগ দেবে টাকা। এইরকম লুটপাট বাংলাদেশে ইতিহাসে কোনো রাজনৈতিক দল করেনি, আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, কেউ করেনি, কিন্তু তোমরা করছো। আজকে সেইগুলো করতে পারতেছে না, হতাশ হয়ে গেছে, হতাশ হতাশ। ঠিক আছে, এই হতাশা থেকে বাঁচার উপায় কি জানো? এই জুলাই গণ অভ্যুত্থানে পরে আমিও ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, আমার পুরো সংগঠন ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম। কেন হয়েছিলাম জানো? যে আমি যাদেরকে নিয়ে দল করি এদের মধ্যে একটা অংশ এনসিপিতে চলে গেল। কেন? যে আমরা তাদেরকে কিছু দিতে পারতেছি না, তাদের নগদ ইনকাম লাগবে। এই যে খায়রুল বলেন, সাদ্দাম বলেন, অথবা তুহিন বলে, আরিফুজ্জামান তুহিন বলেন, এরকম আতাউল্লাহ আছে, প্রত্যেকে লুটপাট করে নাক মুখ ভরাই ফেলছে। হ্যাঁ, একজন তো টিভির মালিক হয়েছে, আর একজন যে যার মতো করে যেদিক থেকে লুটপাট করেছে। আমাদের আমার 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 সংগঠনের কর্মী ছিল, এরা এখান থেকে চলে গেছে। খুব হতাশ লাগতেছিল। একটা একটা করে লোভ দেখায় লেখায় আমাদের ছেলেপেলেকে এখান থেকে ভাগায় নিয়ে গেছে। এবং তারপরে অল্প কিছু ছেলেপেলে রয়ে গেছিলো, মাত্র 10-12 জন রয়ে গেছিলো 77 কেন্দ্রীয় নেতার মধ্যে। তারপরে সেখান থেকে আবার আস্তে আস্তে গড়ায় সারা দেশে হাজার হাজার কর্মী সমর্থক তৈরি হয়েছে। আমরা ওই সময় আমাদের হতাশার জায়গা ছিল, আহারে আমাদের ভাইরা কয়টা অর্থের জন্য এখান থেকে চলে যাচ্ছে, ওই জায়গায় হতাশ হতাম। আশেপাশের ভাইরা বলতো যে আপনারা কি করলেন, একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল। কিন্তু আমরা কখনো এনসিপি হতে চাইনি। আমরা যদি এনসিপি হতে চাইতাম তাহলে ওই আসিফ মাহমুদের অফার আমি নিয়ে নিতাম। হ্যাঁ, যে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আপনি, এই অফারটা আমি নিয়ে নিতাম। আসিফ ভাই কেমন আছো? মেসেজ এখন আসে না, ডিলিট করে দিছো? ঠিক আছে। তো ত্রাণের বরাদ্দ ক্ষেত্রে পর্যন্ত এরকম জালিয়াতি করছে, ত্রাণের বরাদ্দ। এরা সরকারি লুটপাট তো দূরের কথা, সাধারণ মানুষের কানের দুল নাকের ফুল যেটা ত্রাণে দিচ্ছিল সেগুলো পর্যন্ত মেরে খেয়েছে। এখন একটা ত্রাণের জন্য টাকা উঠাক, এখন ত্রাণ নেই কেমনে জানেন? ত্রাণ নেই কেমনে? একটা ছোটো পিক আপ ভ্যান নিয়ে গেছে, আপনার হলো পাঁচ বস্তা খাবার নিছে, আর হলো 15 জন সেই ট্রাকে উঠছে। হ্যাঁ, সেই ট্রাকে উঠছে, সেই নিয়ে গুতাগুতি। এখন ওদের হলো সামগ্রিক অবস্থা। তো এরকম করলে তো হতাশ হবা। তোমাদেরকে কোন জায়গায় মানুষকে ডকুমেন্টারি বিএনপির মতো করে বানাইছে, এই জন্য খারাপ লাগছে, তাই তো? বিএনপির মতো করে বানাইছে, খারাপ লাগছে। তোমরা যে ডকুমেন্টারি বানাইছো, সেই ডকুমেন্টারিতে তোমরা সত্যিকার ডকুমেন্টারি যদি বানাতে পারেন, বানান, তাহলে তো এদের আত্মসমর্পণ, আপোষ এবং বেইমানির গল্প লিখতে হবে। যে কিভাবে সার্জিস বেইমানি করছে, কিভাবে হাসনাত বেইমানি করছে, কে কোন জায়গায় বেইমানি করছে, কিভাবে চলমান একটা আন্দোলনকে বন্ধ করে সকল বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেকে লাগেজ নিয়ে গাট্টি বসকে মানে টলি নিয়ে টানতে টানতে বের করে দিছে। সেই গল্প তো জুলাইয়ে লিখতে হবে। এটাও তো একটা গল্প, যে কিভাবে জনগণের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, আহারে এই আন্দোলনটা বন্ধ করে দিল, তাই না? তারপর সেই আন্দোলন শুরু করতে গিয়ে কিভাবে তারা আবার আইসে সেই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী, এটা তো আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী তোকমাও দিয়েছিল। তো যদি জুলাইয়ের সত্যিকার ডকুমেন্টারি করতে চান, তাহলে তো আপনাদের বেইমানির ডকুমেন্টারি উঠে আসবে, আপনাদের বিক্রি হয়ে যাওয়ার ডকুমেন্টারি চলে আসবে। সেই বিষয়ে কিভাবে জবাব দিবেন? কোনো জবাব আছে? কোনো জবাব নাই। তো ডিবি হারুনের এখানের ঘটনাগুলো আমরা জানি। আমরা একটা পার্থক্য আছে, একটা বেইমানি এবং দেশপ্রেমে একটা পার্থক্য আছে। এই ডিবি হারুন বিএনপির কত নেতাকর্মীকে ধরেছে, ভিপি নুরকে ধরেছে, আমাকে ধরছে, হাজারো মাইরা একটা মুখ দিয়া আন্দোলন বন্ধ করা বা বিশ্বাসঘাত করা কোনো একটা স্টেটমেন্ট বের করতে পারছে? করতে পারেনি। এইখানেই পার্থক্য। আমি মনে করি কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থান সরাসরি আল্লাহর রহমত ছিল। জনগণের উপর আল্লাহ রহমত করছে, জনগণ মরতেছে, ছাত্ররা মরতেছে, আল্লাহ আমাদেরকে দয়া করছে, এই জন্য বিজয় আসছে। আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতো তাহলে আমি ওই জেলেই পচে মরতাম। এবং এটা কারো নেতৃত্ব গুণের কারণে জুলাই গণ অভ্যুত্থানে বিজয় আসেনি, একবারে সরাসরি আল্লাহর দয়াতেই এই বিজয় আসছে। এছাড়া এই জুলাই গণ অভ্যুত্থানে বিজয় সম্ভব না। কারণ যেই পরিমাণে একজন বিক্রি হওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই গল্প তো ডকুমেন্টারিতে আসতে হবে। সেই গল্প আসলে কে আপনারা মুখ দেখাতে পারবেন? এবার আসি যে আপনারা ডকুমেন্টারি যখন বানাইছিলেন জুলাইয়ের মধ্যে, সেই ডকুমেন্টারি যারা লড়াই সংগ্রাম করছে তাদের গল্প দিছেন? তাদেরকে একদিন ডাইকা ডক্টর ইউনূস যে উপদেষ্টা ছিল, ডাইকা কোনোদিন করছেন? আজকে একটা কথা বলি, কারাবন্দীদের একটা মানে সংগঠন আছে, সেই সংগঠন ডক্টর ইউনূসের সময়ে এই আপনার হলো আসিফ নজরুল সাহেব সহ একটা প্রোগ্রাম আয়োজন কারাবন্দীদের, সেইখানে মূল কারাবন্দীদেরকে ডাকাই হয় নাই। যারা বেশি রিমান্ডের শিকার তাদেরকে ডাকাই হয় নাই।
এবং সেই কারাবন্দীদেরকে জুলাই, আচ্ছা এবার আসি মূল প্রশ্নটা, আসি যে প্রশ্নটা লিখেছিলাম যে কারাবন্দীদেরকে কেন জুলাই গ্যাজেটে অন্তর্ভুক্ত করেনি। একবারে স্রেফ স্পষ্ট হিসাব, কারাবন্দীদের মধ্যে জামাতের কোনো অংশগ্রহণ নাই, বা থাকলেও নাম নেওয়ার মতো না, এনসিপির কোনো পার্টিসিপেন্ট নাই, অথবা নাম থাকলেও খুব সামান্য পরিমাণে 2-4 জন, যেই কারণে কারাবন্দীদেরকে এইখানে গ্যাজেটভুক্ত করা হয়নি। একজন কারাবন্দী শুধুমাত্র ওই রাস্তার মধ্যে লাঠির বাড়ি খাওয়া একটা অ্যাক্টিভিস্ট না, মানে গ্রেপ্তার হওয়া মানেই থানায় এক দফায় মারামারি, রিমান্ডে এক দফায় মারামারি, আবার রিমান্ডে এক দফায় মারামারি এবং অমানসিক নির্যাতন। আমার কারা জীবনের আমি গল্প বলি, যখন আমাকে আপনার হলো বাসা থেকে উঠে নিয়ে গেল, আমার আমার এখানে আপনার হলো তিরমিজি শরীফের বই আছে না, দেন তো, এটা আয়না ঘরে তিরমিজি শরীফের ওই ভিডিওতে দেখাচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওই ওই যে ওই যে 3, 4, 5 লেখা আছে না, ওই ছবি, ওই নীল নীল বইটা, ওই পরেরটা নিচের, হ্যাঁ ওগুলো নীল রং চেনেন না, হ্যাঁ দেন, এটা দেন, হ্যাঁ হ্যাঁ 7 নাম্বারটা দেন, ঠিক আছে। হ্যাঁ দেখাচ্ছি, ঠিক আছে, না না এটা না। তো আমার আমার বাসায় মানে তিরমিজি শরীফের হলো কয়েকটা খণ্ড আছে, সেই কয়েকটা খণ্ডের আংশিক খণ্ড ওই সময় মানে ডিজিএফআই লোকেরা, র্যাবের লোকেরা আমার বাসা থেকে নিয়ে যায় এবং সেটাকে দেখে মানে আমাকে হলো জঙ্গি টঙ্গি এইসব বানানোর চেষ্টা করে এবং যেভাবে উপস্থাপন করে যে এটা একটা সাক্ষাৎ জঙ্গি, আমি আপনার সজল, রকি আর আরিফ নামে একটা ছেলে, তো আরিফ নামের একটা ছেলে। তো সেই সেই ঘটনাটা বলি ঠিক আছে। তো আমার প্রথমে র্যাবের এখানে নিয়ে গেল, চোখ বন্ধ করে প্রথমেই তো মারধর করলো, এক দফা যাওয়ার পথেও মারধর করলো এবং তারপরে যে ঘরেটা রাখলো, ঘরে লোহার রিং দেওয়া ছিল এবং দুইটা রিং, উপরে নিচের 2টা রিং, উপরের রিংয়ের সাথে 2 হাত, নিচের রিংয়ের সাথে 2 হাত, এরকম করে বা দেয়ালের সাথে দেওয়া রিং এবং দেয়ালের সাথে ওইভাবে টানা থাকতে হবে এইরকম, মানে রিংগুলো এইরকম একটা ঘরে আমাকে রাখলো। এরপরে সেখান থেকে মারতে মারতে এমন একটা অবস্থা করছে, সজলকে দিয়ে বলাইছে যে তারেক ভাই নির্দেশে এই সব টপ টপ এগুলো করেছে, ফয়সালকে দিয়ে বলাইছে, এরকম একটা অবস্থা এবং এক একটা অডিও ভিডিও তৈরি করে যে একটা স্টেটমেন্ট দাঁড় করা রাখছে যে আমি কী করছি। তো তো তারপরে রাত নাই বিরাত নাই একজন করে ডেকে দিয়ে যায়, একজন অফিসারের ইচ্ছা হয়, কখনো র্যাবের ডিজি, কখনো বিজিবির প্রধান, কখনো ডিজিএফের প্রধান, তারপরে কখনো সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন মানে এজেন্ট এসে এসে মারধর করতেছে এবং সেইখান থেকে কই নিল, র্যাবের মিডিয়া সেন্টারে নিল। র্যাবের মিডিয়া সেন্টারে নেওয়ার পরে সেইখানে আর এক দফা মারধর হলো। র্যাবের মিডিয়া সেন্টারে ওই ঘরটা প্রকাশিত হয়েছে কিনা জানি না, 3 ফিট বাই 3 ফিট ছোট ছোট কামরা, একবার ছোট কামরা, সেখানে রাখলো। সেখানে র্যাবের ওই সময় ডিজে এসে মারধর করলো এবং মারধরের গল্পটা শুনবেন কেমন, র্যাবের ডিজে এসে জিজ্ঞাসা করতেছে যে কেমন আছো, আমি বলছি আলহামদুলিল্লাহ আছি, মানে আলহামদুলিল্লাহ আছি বলার কারণে সে আমাকে না হলেও গোটা বিশেক নাক মুখে ঘুষি মারলো, দেয়ালে বাড়ি মারলো, এরপর তার হাত এখানে কেটে গেল একটু, আমার দাঁতের এখানে দাঁত ভেঙে গিয়ে। তারপরে সে গেছে, আবার এসে জিজ্ঞাসা করে আবার কেমন, আলহামদুলিল্লাহ, আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার মারধর। তারপর আমি বুঝতে পারলাম, ও হো, এ তো আলহামদুলিল্লাহ বলতেছি, আমি ভালো আছি কেন, এই কারণে আমাকে মারধর করতেছে। পরবর্তীতে আবার যখন আসছি তখন আমি কথা বলিনি, তখন আর মারধরও করে নাই, তখন বুঝতে পারলাম যে ও এই ঘটনা। তো আমাদের এখানে যারা জুলাই গণঅভ্যুত্থানে গ্রেপ্তার হয়েছিল প্রত্যেকটা কারাবন্দী সহযোদ্ধা এত বেশি নির্যাতনের শিকার হচ্ছে, এত বেশি নিপীড়নের শিকার হচ্ছে, কেউ নির্যাতন ছাড়া কেউ, এবং তারা বাইরে আহত যে কোনো সহযোদ্ধার চেয়ে কোনো অংশে কম স্যাক্রিফাইস ছিল না। কিন্তু কিন্তু কি করলো, তারা গ্যাজেটভুক্ত হলো না, শুধুমাত্র মানে আটকদের মধ্যে জামাতের অংশগ্রহণ না থাকার কারণে, এনসিপির অংশগ্রহণ না থাকার কারণে জেলবন্দি কারাবন্দি কাউকে গ্যাজেটভুক্ত করা হয়নি। তো আজকে ওরা হতাশ হয়। ঠিক আছে, যে জুলাই জুলাই যে গ্যাজেটটা হয়েছে, আহতের গ্যাজেট, অসংখ্য গ্যাজেটভুক্ত আছে ভুয়া, একদম আহতই হয়নি, অসংখ্য গ্যাজেটভুক্ত আছে, আহত হয়নি। আহত না হয়েই তারা জাস্ট এনসিপির সাথে যুক্ত হয়েছে, জামাতের সাথে যুক্ত হয়েছে, গ্যাজেটভুক্ত হয়ে রাষ্ট্রের অর্থ খরচ করতে বিষয় করছে। আমি এখনও তদন্ত করা, যেরকম মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত করা হয়েছে, তেমনি আহতর ক্ষেত্রেও যথাযথভাবে যারা আহত হয়নি এইরকম মানুষদেরকে খুঁজে বের করে তাদেরকে গ্যাজেট থেকে বাদ দেওয়া এবং ওই গ্যাজেটের অর্থ ফেরত নেওয়া হলো দায়িত্ব। এবং যারা আহত হয়েছে
তাদেরকে আমার একটা বক্তব্য ছিল এরকমভাবে যে আহতদের যারা সুস্থ হয়েছে তাদের ভাতা লাগবে না। তো আজকে আমাকে একজন জিজ্ঞেস করছে, তারেক ভাই আপনি এই কথাটা বলেন কিভাবে? আমি বললাম যে কেন তুমি আহত হয়েছিল? আমি বললাম, হ্যাঁ আহত হয়েছিলাম। কি হয়েছে? যে আমার দেখেন কপালে 4টা স্প্লিন্টার, বুকে 2টা স্প্লিন্টার, এভাবে হাতের মধ্যে স্প্লিন্টার আছে, তারপরে আপনার হলো পায়ে বাড়ি দিচ্ছে, পা এখনও শুধুভাবে হাঁটতে পারে না। আমি বলছিলাম আমি তো তোমার বিরুদ্ধে বলি নাই, তুমি তো এখনো সুস্থ হও নাই, তোমার ভাতা কেন বন্ধ করবে? তো আপনার এইভাবে প্রত্যেকেরই এক একটা অসুস্থতা আছে, যদি যারা সুস্থ হয়ে তাদের ক্ষেত্রে বলেছিলাম। তারপরেও যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে তাদের সম্মানের ক্ষেত্রে আমার এই ধরনের বলাটা একটা ত্রুটিপূর্ণ বলা, এইভাবে বলা যায়। কিন্তু যারা একদমই আহত না, এমনি গ্যাজেটভুক্ত হয়েছে, আমি আমার সংগঠনের একটা মানুষকে, মানে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে গ্যাজেট করার ক্ষেত্রে জামাত এনসিপি যে চোখ বন্ধ করা একটা কার্যক্রম ছিল, সেইটার প্রমাণ গতকালকে এক জুলাই যোদ্ধা দিয়েছে, যে একজন একজন জুলাই আহত নারায়ণগঞ্জে, সে এরকম গ্যাজেটভুক্ত হয়েছে, তাকে আটকে রেখে মারধর করছে এনসিপির ছেলে পেলে। এনসিপি না করলে গ্যাজেটভুক্ত হতে পারবে না। এনসিপি না করলে এর প্রমাণ হলো যে সরকারি কোনো বরাদ্দও এনসিপি না করলে পাবে না। এই রকমভাবে যারা লুটপাট করছে, খাই দাই করছে, আজকে যখন এদের বরাদ্দ কমে গেছে, এদের আয়ের উপায় কমে গেছে, এরা তো ফাও খাওয়া একটা গোষ্ঠী। একে তো পারবে না একটা কৃষি কাজ করাতে, পারবে না একটা দোকানে চাকরি করাতে, ও তো পারবে না কোনো অনলাইনে কোনো পণ্য বিক্রি করতে, ও তো ফ্রি ফাও খায় খায় অভ্যস্ত, ও হতাশ হবে না কিভাবে? আমি ওদেরকে বলবো যে তোমরা এই জায়গাটাতে থেকে সরে আসো। যা লুটপাট করছো না, বাংলাদেশের ইতিহাসে এরকম লুটপাট কখনো হয়নি। এরকম লুটপাট, এরকম ইতিহাস কখনো হয়নি যে একটা প্রিন্সিপালকে তার পদ থেকে সরায় দিয়ে আরেকজনকে আনার বিনিময়ে টাকা পয়সা নেওয়া, এবং সেই প্রিন্সিপাল হার্ট অ্যাটাক করে। এরকম হয়নি। একটা ব্যাংকের এমডিকে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে দিয়ে, একটা সরকারি প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে সেখান থেকে সরিয়ে গিয়ে আরেকজন নিয়ে আসে তাকে নিয়োগ দেবে টাকা। এইরকম লুটপাট বাংলাদেশে ইতিহাসে কোনো রাজনৈতিক দল করেনি, আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, কেউ করেনি। কিন্তু তোমরা করছো। আজকে সেইগুলো করতে পারতেছে না, হতাশ হয়ে গেছে, হতাশ হতাশ। ঠিক আছে, এই হতাশা থেকে বাঁচার উপায় কি জানো? এই জুলাই গণ অভ্যুত্থানে পরে আমিও ফ্রাস্ট্রেটেড হয়েছিলাম, আমার পুরো সংগঠন ফ্রাস্ট্রেট হয়েছিলাম। কেন হয়েছিলাম জানো? যে আমি যাদেরকে নিয়ে দল করি এদের মধ্যে একটা অংশ এনসিপিতে চলে গেল। কেন? যে আমরা তাদেরকে কিছু দিতে পারতেছি না, তাদের নগদ ইনকাম লাগবে। এই যে খায়রুল বলেন, সাদ্দাম বলেন, অথবা তুহিন বলেন, আরিফুজ্জামান তুহিন বলেন, এরকম আতাউল্লাহ আছে, প্রত্যেকে প্রত্যেকে লুটপাট করে নাক মুখ ভরায় ফেলছে। হ্যাঁ, একজন তো টিভির মালিক হয়েছে, আর একজন যে যার মতো করে যেদিক থেকে লুটপাট করেছে। আমাদের আমার 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 সংগঠনের কর্মী ছিল, এরা এখান থেকে চলে গেছে। খুব হতাশ লাগতেছিল, একটা একটা করে লোভ দেখায় লেখায় আমাদের ছেলেপেলেকে এখান থেকে ভাগায় নিয়ে গেছে। এবং তারপরে অল্প কিছু ছেলেপেলে রয়ে গেছিলো, মাত্র 10-12 জন রয়ে গেছিলো 77 কেন্দ্রীয় নেতার মধ্যে। তারপরে সেখান থেকে আবার আস্তে আস্তে গড়ায় 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 সারা দেশে হাজার হাজার নেতাকর্মী, কর্মী সমর্থক তৈরি হয়েছে। আমরা ওই সময় আমাদের হতাশার জায়গা ছিল, আহারে আমাদের ভাইরা কয়টা অর্থের জন্য এখান থেকে চলে যাচ্ছে, ওই জায়গায় হতাশ হতাম। আশেপাশের ভাইয়েরা বলতো যে আপনারা কি করলেন, একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল। কিন্তু আমরা কখনো এনসিপি হতে চাইনি। আমরা যদি এনসিপি হতে চাইতাম তাহলে ওই আসিফ মাহমুদের অফার আমি নিয়ে নিতাম। হ্যাঁ, যে এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন আপনি, এই অফারটা আমি নিয়ে নিতাম। আসিফ ভাই কেমন আছো? মেসেজ এখনো আসে না, ডিলিট করে দিছো? ঠিক আছে। তো ত্রাণের বরাদ্দ ক্ষেত্রে পর্যন্ত এরকম জালিয়াতি করছে, ত্রাণের বরাদ্দ। এরা সরকারি লুটপাট তো দূরের কথা, সাধারণ মানুষের কানের দুল, নাকের ফুল যেটা ত্রাণে দিছিল সেগুলো পর্যন্ত মেরে খেয়েছে। এখন একটা ত্রাণের জন্য টাকা উঠাক, এখন ত্রাণ নেয় কেমনে জানেন? ত্রাণ নেয় কেমনে? একটা ছোটো পিক আপ ভ্যান নিয়ে গেছে, আপনার হলো পাঁচ বস্তা খাবার নিছে, আর হলো 15 জন সেই ট্রাকে উঠছে। হ্যাঁ, সেই ট্রাকে উঠছে, সেই নিয়ে গুতাগুতি। এখন ওদের হলো সামগ্রিক অবস্থা। তো এরকম করলে তো হতাশ হবা। তোমাদেরকে কোন জায়গায় মানুষ সুযোগ দেয়নি?